সম্ভব হয় কালকে রাত ৯টায় যে ক্লাসটা আছে, আমি কালকে ডাবল ক্লাস নিতে চাচ্ছি। আপনাদের কি ৮টার সময় আপনারা ক্লাস করতে পারবেন? জি স্যার, পারা যাবে। জি স্যার, করতে পারবো। ৮টার সময় আমি ক্লাস স্টার্ট করব। ৯টার আগে ৫ মিনিটের একটা বিরতি থাকবে, তারপরে আবারও ৯টার সময় ক্লাস স্টার্ট করব। জি স্যার, দুইটা জিনিস পড়ানোর ইচ্ছা আছে। আর আমি আপনাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। আমি রিডিং ম্যাটেরিয়ালস দিয়ে দিব, আপনারা পড়বেন আর আলোচনাটাও হবে। উদ্দেশ্য হচ্ছে আপনাদের কোর্সটা একটু এগিয়ে নেওয়া। আমি পিছিয়ে আছি যথেষ্ট, তো এই জন্য কালকে আশা করি 2টা ক্লাস নিতে পারবো। তো জি এই বিষয়। আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের আমি যেহেতু পিছিয়ে আছি, পিছিয়ে থাকলেও আপনাদের হতাশ হওয়ার কিছু নাই। ক্লাসের এখনো মূল নির্যাসটা এখনো সামনে আছে। আপনাদের একই সঙ্গে পড়াশোনা করতে হবে এবং ক্লাসে আপনাদের অ্যাটেন্ড করতে হবে। তাহলে আমি মনে করি ক্লাসটা লাইভ হবে। আর আমি সবসময় এটা বিশ্বাস করি যে আপনারা যদি আমার সঙ্গে পড়াশোনা করেন এবং একই লেভেলে পড়াশোনাটা চালিয়ে যান, তাহলে এই কোর্স শেষে আপনাদের নতুন করে কিছু কিছু জানা হবে। আমি বলছি না যে একটা ক্লাসে আপনারা পণ্ডিত হয়ে যাবেন, বিষয়টা এরকম না। তো আমাদের জানার ক্ষেত্রে যদি সামান্য কিছু যুক্ত হয় তো অসুবিধা নাই। এই টাইপের কোর্সে যথাসম্ভব মানে বৈচিত্র্যময় টেক্সটের সঙ্গে আপনারা পরিচিত হবেন। হয়তো অনেকে বিরক্ত হতে পারেন যে একটা কোর্সে এত কিছু পড়ার দরকারটা কি। তো লং টার্ম এটাতে আপনারা বেনিফিটেড হবেন। আমি এটা বিশ্বাস করি যে একটা কোর্সের মাধ্যমে সবকিছুই জানা সম্ভব না, তবে অনেক কিছুর সাথে পরিচিত হওয়া সম্ভব। এই জন্য আমার একেবারে অনুরোধ থাকবে যে আপনারা, আমি সঙ্গে সঙ্গে যে বইগুলো রেফারেন্স দিব বা যে রিডিং ম্যাটেরিয়ালস গুলো দিব আপনারা পড়বেন, পড়ে ক্রিটিক্যালি বোঝার চেষ্টা করবেন। আমি আবারও বলছি, এই কোর্সে আপনার ট্র্যাডিশনাল প্রশ্ন হবে না। আমি আজকে ক্লাস শুরুর আগে প্রশ্নটা একটু ধারণা দেই। এটা খুবই ইন্টারেস্টিং ক্লাস। যে প্রশ্নটা হবে এরকম যে ভদ্রলোক কারা, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। প্রশ্নের ফার্স্ট পার্ট হবে ভদ্রলোক কারা। ১৯৩২-এর সম্প্রদায়গত রোয়েদাদে ভদ্রলোকদের প্রতিক্রিয়া কি ছিল? ১৯৩২ সালের সম্প্রদায়গত রোয়েদাদে ভদ্রলোকদের প্রতিক্রিয়া কি ছিল? আপনি কি মনে করেন বাংলায় এটি সাম্প্রদায়িকতার বীজ বপন করেছিল? প্রথম পার্ট হচ্ছে ভদ্রলোক কারা, তারপরে হচ্ছে সেকেন্ড পার্ট। প্রশ্নের যে সেকেন্ড পার্ট সেটা থাকবে যে ১৯৩২ সালের সাম্প্রদায়িকত রোয়েদাদে হিন্দু ভদ্রলোকদের প্রতিক্রিয়া কি ছিল? আপনি কি মনে করেন এটি সাম্প্রদায়িকতার বীজ বপন করেছিল? এটা একটা হতে পারে সম্ভাব্য প্রশ্ন। সেকেন্ড, একই বিষয় কিন্তু ভিন্নভাবেও প্রশ্ন হতে পারে, ভদ্রলোক কারা? ১৯৩২-এর সম্প্রদায়গত রোয়েদাদে হিন্দু ও মুসলমান প্রতিক্রিয়া কি ছিল? দুটোই সম্ভাব্য প্রশ্ন। একটা হচ্ছে, প্রথমটা তো বললাম, সেকেন্ড হচ্ছে ভদ্রলোক কারা। ১৯৩২-এর সম্প্রদায়গত রোয়েদাদ, এটা হচ্ছে কমিউনাল অ্যাওয়ার্ড। হিন্দু ও মুসলমান প্রতিক্রিয়া কি ছিল? সেকেন্ড প্রশ্ন, মানে একই বিষয়ে একাধিকভাবে প্রশ্ন হতে পারে।
এই জন্য আপনারা মূল টেক্সট পড়বেন। মূল টেক্সট পড়ে প্রশ্ন যেরকম হবে সেরকম ভাবেই পড়বেন। কেউ ভুলেও গাইড পড়ার চেষ্টা করবেন না। গাইডে এর উত্তর কোথাও নাই, আর গাইড লিখলে নিশ্চিতভাবে আপনারা ফেল করবেন। তাহলে এই দুই ধরনের প্রশ্ন হতে পারে। তো এটা আপনারা পড়বেন। জয় চ্যাটার্জির বাংলা ভাগ হলো এটার প্রথম চ্যাপ্টার। আমি যাদের কাছে বই নাই, আমি ক্লাস শেষে আপনাদেরকে শেয়ার করব, এই চ্যাপ্টারটা শেয়ার করব। আপনারা প্রিন্ট বের করে, সবচেয়ে সহজ পলিসি হচ্ছে এই চ্যাপ্টারের প্রথম থেকে শেষ পর্যন্ত বোধহয় কত 40-50 পেজ মতো হবে, এটা আপনারা মনোযোগ সহকারে কয়েকবার রিডিং করবেন, তারপরে লিখতে পারেন, অথবা এক একটা প্যারা ধরে ধরে তার মূল বক্তব্য পড়ে পড়ে তারপরে এগুতে পারেন, তাহলে উত্তর নেওয়াটা সহজ হবে। আপনারা হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট। আমি মনে করি যে আপনারা এই টেক্সট পড়ে বুঝবেন, এবং বুড়ে আপনারা শুধু বুঝবেন না, এটা বিশ্লেষণ করতে পারবেন, প্রশ্ন অনুযায়ী উত্তর লিখতেও পারবেন। আমি এক্সেলেন্ট কিছু স্টুডেন্ট আমার এক্সপিরিয়েন্স ওপেন ইউনিভার্সিটিতে দেখছি, যারা বাংলাদেশের যে কোনো পাবলিক ইউনিভার্সিটির মতো লিখতে পারেন। সুতরাং আমরা বেস্ট পসিবল ফলাফলের জন্য একটু ক্রিটিক্যালি পড়ব। কেউ ট্র্যাডিশনাল প্রশ্ন পড়বেন না, কেউ গাইড পড়বেন না। তো আমি আলোচনা শুরুর আগে একটা প্রসঙ্গ বলি। আমরা তো সর্বশেষ ঢাকা ইউনিভার্সিটি নিয়ে কথাবার্তা বলেছিলাম। তো কয়েকটা টার্ম বোঝা জরুরি। একটা হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদ, তারপরের হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদ, ঔপনিবেশিকতা, তারপরে হচ্ছে সাম্প্রদায়িকতা। এই বিষয়গুলো জানা খুবই জরুরি। আমরা জাতীয় কংগ্রেস থেকে শুরু করেছিলাম। জাতীয় কংগ্রেস শুরুর পরের যে বিষয়গুলো ছিল সেগুলো আমি আর রিপিট করছি না, কিন্তু প্রশ্ন হলো যে আমরা 30 সাল পর্যন্ত দেখতে পাচ্ছি যে মুসলিম লীগ মুসলিমদের প্রতিনিধিত্ব করে বলে দাবি করে, কিন্তু তারা নবাব এবং জমিদারদের দল। এটা একেবারে সবাই, সব ধরনের ঐতিহাসিক, সেটা মুসলিম ঐতিহাসিক হোক বা হিন্দু ঐতিহাসিক হোক, সবাই মোটামুটি এই বিষয়ে একমত যে না, 30 সাল পর্যন্ত বা 32 সালের আগ পর্যন্ত মুসলিম লীগ আসলে নবাব এবং জমিদারদের দল। মাস পিপলের সাথে এদের সম্পর্ক নাই। মাস পিপলকে বলা যায় তারা হেট করত, তাদের সাথে মেলামেশা করা, এটা নিয়ে অনেক কথা বলা যাবে, যে আসলে মুসলমানদেরকে তারা তাদের সম্প্রদায় তাদের স্ট্যাটাসের সাথে যেত না, এরকম অনেক কথা বলা যাবে, তা আমি ওদিকে যাচ্ছি না। কংগ্রেসের ক্ষেত্রে যেটা হচ্ছে যে কংগ্রেস এর যেখানে সম্মেলন হতো, সেই কংগ্রেস সেই সম্মেলনের পাশে মুসলিম লীগ সম্মেলন করে তার দায় দায়িত্ব সেরে ফেলতো। যেটা দেখা গেল যে 20-এর দশকেও কিন্তু মানে প্রবল প্রতাপে হিন্দু মুসলমান নির্বিশেষে কিন্তু খেলাফত আন্দোলনে যোগ দিয়েছে, এবং কংগ্রেসের সাথে তারা মোটামুটি গাঁটছড়া বেঁধেছে। কিন্তু মুসলিমরা কি আদৌ একাত্মবোধ করেছিল? উচ্চকোটির এলিট মুসলিমরা কি কংগ্রেস পলিটিক্সের সাথে তারা খুব কি যুক্ত হয়েছিল? এলিটদের এক ধরনের বোঝাপড়ার সম্পর্ক ছিল, কিন্তু মাস পিপলের সাথে কিন্তু এই সম্পর্কটা ছিল না। 32-এর সাম্প্রদায়িকত রোয়েদাদ কেন ইম্পর্টেন্ট সেটা আমরা একটু পরে আসি। আমি প্রথম প্রশ্নে বলেছি হচ্ছে ভদ্রলোক কারা। আপনারা নর্মালি যাদের এক্সপেরিয়েন্স আছে তারা জানেন যে ভদ্রলোক হচ্ছে, ধরেন এখনকার বাস্তবতায় আমরা যারা প্যান্ট শার্ট পরে বেড়াই, ভালো জামা কাপড় পরে বেড়াই, মাঠে ঘাটে কাজ করি না, একটু আরামায়েশে জীবন কাটাই, অন্তত রিক্সা চালাই না, এরকম টাইপের লোকই হচ্ছে ভদ্রলোক হিসেবে পরিচিত পরিমণ্ডলে। কিন্তু আমরা যে সময়ের কথা বলছি, যে 1930-এর প্রথম 30-এর দশকের প্রথম দিককার কথা, সে সময় আসলে ভদ্রলোক কারা?
ভদ্রলোক এই শ্রেণীবিন্যাসটা জানা জরুরি। এটা একটা লম্বা ডিবেটের বিষয় যে আসলে ভদ্রলোক কারা। এটা নিয়েই বড় প্রশ্ন হতে পারে, কিন্তু আমি একটু রিলেট করে দিচ্ছি যে এটা নিয়ে বড় প্রশ্ন না, আরো ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে। তো ভদ্রলোক হচ্ছে তারা, তো আপনার এলিট ক্লাস, সেই সময়কার এলিট আসলে কারা? ৩০-এর দশকের প্রথম দিকে এলিট আসলে জমিদাররা, জমিদার এবং তালুকদাররা, যাদের বিপুল অঙ্কের টাকা আসতো, তাদের মানে জমিতে কোনো শ্রম না দিয়ে তারা বিপুল অঙ্কের টাকা ইনকাম করতো, মানে ল্যান্ড রেভিনিউ থেকে। এটা হচ্ছে একটা শ্রেণী যারা, যাদেরকে অভিজাত এবং মধ্যবিত্ত একই সাথে সংজ্ঞায়িত করা যায়। আবার আরো একটা শ্রেণী আছে যারা লেখাপড়া শিখে, ধরেন আপনার উকিল, আইন প্র্যাকটিস করে, অথবা উচ্চপদস্থ কর্মচারী। সবার ক্ষেত্রে একটা কমন জিনিস আছে, কমন জিনিসটা হলো তারা কেউ মাঠে কাজ করে না। ল্যান্ড থেকে রেভিনিউ ইনকাম বা সুবিধাভোগী একটা শ্রেণী তারা, ঠিক আছে, কিন্তু তারা কেউ মাঠে কাজ করে না, মানে শ্রমসাধ্য কাজ করে না, তারা হচ্ছে সুবিধাভোগী শ্রেণী। কেউ কেউ বলছে যে উদ্যোক্তা শ্রেণী। হ্যাঁ, উদ্যোক্তা আছে, কিন্তু ১৯৩০-এর দশকের প্রথম দিকে ভারতীয় উদ্যোক্তা কতজন ছিল? সেই সময়ের বাস্তবতায় মূলত এটা হচ্ছে একেবারে মানে জমিদার, তালুকদার, উকিল, শিক্ষিত চাকরিজীবী, তারা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। এই শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীরাই হচ্ছে ভদ্রলোক, এবং এই ভদ্রলোকরা আবার বাবু হিসেবে পরিচিত। তাদের আবার একটা সাম্প্রদায়িক পরিচয় আছে, সবাই হচ্ছে হিন্দু। হিন্দুরাই হচ্ছে ভদ্রলোক শ্রেণীর প্রতিভূ। হিন্দু ভদ্রলোক শ্রেণী, এটা হচ্ছে বলা যায় যে আপনার মানে কি বলে এটা, প্রতিশব্দ। যিনি শিক্ষিত মধ্যবিত্ত হিন্দু হবেন তিনি ভদ্রলোকই হবেন। এখন আপনারা প্রশ্ন তুলতে পারেন, স্যার মুসলমানদের অবস্থা কেমন ছিল? মুসলমানদের মধ্যেও তো জমিদার, তালুকদার এরকম কিছু ছিল, কিন্তু তাদের সংখ্যাটা খুব কম। তারা ঠিক ডমিনেটিং ফিগার ছিল না, তারা ছিলেন হচ্ছে একেবারেই, মানে বলা যায় যে হিন্দু ভদ্রলোক শ্রেণীর তুলনায় তারা একটু মাইনর অবস্থানে ছিলেন। তো কংগ্রেসেও হিন্দু ভদ্রলোকরা, আমরা যে প্রেক্ষাপটে বলছি সেটা হচ্ছে বাংলার প্রেক্ষাপটে, বেঙ্গল পলিটিক্সের প্রেক্ষাপটে। কংগ্রেসেও কারা ডমিনেট করত? কংগ্রেসেও এই হিন্দু ভদ্রলোকরাই ডমিনেট করত। তো প্রশ্ন হচ্ছে তাহলে এই যে সাম্প্রদায়িক টার্মটা কেন আসলো? মূল বিষয়টা হলো আপনার জাতীয়তাবাদী রাজনীতিতে ভারতে ২০-এর দশকে যে অবস্থার উদ্ভব হলো, সেখানে সাম্প্রদায়িকতা হচ্ছে একটা বলা যায় যে একটা ফ্যাক্টর হয়ে গেছে। কিরকম ভাবে ফ্যাক্টর হলো? ফ্যাক্টরটা হয়েছে এভাবে যে বলছে যে ভারতীয় জাতীয়তাবাদ মানেই হচ্ছে হিন্দু। এই তত্ত্বের প্রবক্তা হচ্ছেন আপনারা, আমি প্রথম দিকে বহুবার বলেছি, কারণ এগুলো হচ্ছে বেসিক। একটা হচ্ছে বঙ্কিমচন্দ্র, মানে ঋষি বঙ্কিমচন্দ্র, তারপরে শ্রী অরবিন্দ, তাদেরকে কিন্তু ও আরেকজন আছে স্বামী বিবেকানন্দ, যে জাতীয়তাবাদী মানেই হচ্ছে হিন্দু, হিন্দুরা ছাড়া জাতীয়তাবাদী হতে পারে না। এই যে সাম্প্রদায়িকতাকে ক্যাপিটালাইজ করা হলো, মূল বিন্দুটা হচ্ছে এই জায়গাতে, যে হিন্দু জাতীয়তাবাদী যে ধারাটা, সেই ধারায় কিন্তু বেঙ্গল পলিটিক্স কন্ট্রোল করা শুরু করলো। তারা ভুলে গেল যে আরো সম্প্রদায় আছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যে সময় এগুলো বলা হচ্ছে, নার্সিং করা হচ্ছে, সেই বেঙ্গলে ১৯৩০-৩১ সালে আপনার মুসলমান সংখ্যাগরিষ্ঠ প্রভিন্স, সেখানে কিন্তু হিন্দুরা সংখ্যালঘিষ্ঠ। 56% হিন্দুর বিপরীতে 44% হিন্দু। তারপরে যখন আপনার সম্প্রদায়গত রোয়েদাদ আসলো, আপনারা টেক্সটে পড়বেন, আপনারা খুব ভালোভাবেই পড়তে পারবেন এবং বুঝতে সক্ষম হবেন। যখন আবারও কমিউনাল অ্যাওয়ার্ড হলো, তখন হিন্দু যে শ্রেণী, সংখ্যালঘু শ্রেণী,
তারা বলল যে আমরা সংখ্যালঘু ঠিক আছে, কিন্তু আপনারা সংখ্যালঘু শ্রেণীকে মানে সংখ্যালঘু শ্রেণীটাই হচ্ছে কালচারালি নেতৃত্ব দেয়, তারা হচ্ছে শিক্ষিত, তারা হচ্ছে দেশ চালায়, বিভিন্ন জায়গায় চাকরি বাকরিতে তারা সব শীর্ষস্থানে, কালচারালি যেহেতু তারা অ্যাডভান্স, এই জন্য তাদেরকে কমিউনাল অ্যাওয়ার্ডে তাদেরকে সংখ্যাগরিষ্ঠ আসন দেওয়া উচিত ছিল, সেটা না দিয়ে মুসলমানদের দিয়ে এটা আসলে একটা অপরাধ করে ফেলা হয়েছে। তো আপনারা এই হিন্দু প্রতিক্রিয়া পড়ার সময় অথবা ভদ্রলোক প্রতিক্রিয়া পড়ার সময় এই যুক্তিগুলো খুঁজে পাবেন। আমি আরো একটু সহজ করে দিচ্ছি যে আপনারা ভদ্রলোক কারা, এটা আমি কালকে আপনাদেরকে টেক্সট করব, যে আপনারা এটা ঠিকঠাক ভাবে যদি লিখতে পারেন তাহলে আমি খুব খুশি হব। আচ্ছা, ভদ্রলোকদের আরেকটা শ্রেণী যেটা ভদ্র পোর্ট্রেট করা যায়, যেটা একটা হচ্ছে আপনার শিক্ষিত, তারপরে বিভিন্ন অফিসিয়ালস, তারপরে জমিদার, ব্যবসাদার, তারপরে জমিদার তালুকদারদের কথা তো বলছি, এছাড়া ব্যবসা এবং শিল্পের সাথে জড়িত ছিলেন, সেটার সংখ্যাটা কম হলেও তারাও ভদ্রলোকদের মধ্যেই পড়বেন। তো আমরা এই কোর্সে এই ভদ্রলোক পলিটিক্স এত ইম্পর্টেন্ট যে এটা আপনারা খেয়াল করবেন, আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধিতা করলো হচ্ছে ভদ্রলোক শ্রেণী, এই ভদ্রলোক শ্রেণী বিরোধিতা করলো। আমরা জানি যে রবীন্দ্রনাথও তার সাথে সম্পৃক্ত ছিলেন। এই ভদ্রলোক শ্রেণী 1905 সালে বঙ্গভঙ্গের বিরোধিতা করলেন, 11 সালে সেটা সফলভাবে রহিত হলো, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়েও তারা বিরোধিতা করেছে। সেই ভদ্রলোক শ্রেণী 1940-এর দশকে এসে বাংলা ভাগের জন্য কেন পাগল হয়ে উঠল? 47-এর বাংলা ভাগ হিন্দু সাম্প্রদায়িকতারই ফল। কেন এই তারা বাংলা ভাগের জন্য এতটা পাগল হয়ে উঠলো, এতটা উতলা হয়ে উঠলো? যতটা না, হ্যাঁ মুসলিম লীগও চেয়েছে, কিন্তু হিন্দু ভদ্রলোকরা তো 1905 সালের বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল। 1940 এসে তারা বা 40-এর দশকে এসে তারা কেন বাংলা ভাগের জন্য একটু পাগল হয়ে উঠলো? সেন্স হচ্ছে সেইখানে, পয়েন্টটা হচ্ছে সেইখানে। এই ভদ্রলোক শ্রেণী এটা বারবার আসবে, এই কথাগুলো আসবে। আমরা যেটা আজকে শুরু করলাম কমিউনাল অ্যাওয়ার্ড, এই কথাগুলো কিন্তু বারবার আসতে থাকবে, যে এই হিন্দু ভদ্রলোক শ্রেণী আসলে চরমভাবে উদ্বিগ্ন হয়েছে যে তাদের মানে যে গোষ্ঠীগত যে উপাত্ত, গোষ্ঠীগত যে আধিপত্য তারা যে বিস্তার করেছিল, কালচারালি তারা যে অ্যাডভান্স ছিল, তারা খুব উদ্বিগ্ন ছিল যে গ্রেটার বেঙ্গলে বা বেঙ্গলে তারা যেহেতু সংখ্যালঘু, ডেমোক্রেসি প্র্যাকটিস হলে এখানে তারা সংখ্যালঘু হিসেবে ক্ষমতার প্র্যাকটিস করতে পারবে না, ক্ষমতার ভাগাভাগি করতে পারবে না। সেই বোধোদয়টা হয়েছে 1932 সালে সম্প্রদায়গত রোহিতদের সময়। এজন্যই হচ্ছে এটাকে আমরা সূচনা বিন্দু বলছি। তো আপনাদের আমি যেটা এটা বলা যায় যে হোমওয়ার্ক, আপনারা এটা আজকেই পড়বেন। আমি কিছুক্ষণ পরে শেয়ার করব যে এই 32-এর সম্প্রদায়গত রোয়েদাদ, ভদ্রলোক শ্রেণীর প্রতিক্রিয়া কি ছিল, অথবা হিন্দু ও মুসলমান প্রতিক্রিয়া কিরকম ছিল। এটার জন্য আপনারা জয় চ্যাটার্জির বাংলা ভাগ হলো এর প্রথম চ্যাপ্টারটা পড়বেন। আমরা আসলে জয় চ্যাটার্জির যুক্তি পড়ছি, অন্য কোনো ঐতিহাসিকের যুক্তি আমরা নিচ্ছি না। এটা হচ্ছে ফার্স্ট। আর আমার কাজ হচ্ছে আপনাদেরকে ভদ্রলোক কারা এ ব্যাপারে আপনাদের ধরেন 100 শব্দ বা 150 শব্দের একটা টেক্সট আমি রেডি করে আপনাদেরকে পাঠাবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আপনারা পড়াশোনা করেন, ইনশাল্লাহ অসুবিধা হবে না। আবার সঙ্গে সঙ্গে আপনারা পড়েন। এটা আলোচনাটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি লেভেলে, আপনারা পড়েন, কোনো প্রশ্ন থাকলে, কোনো বিতর্কের কোনো বিষয় থাকলে কালকের ক্লাসে আলোচনা হবে। কালকের ক্লাসে আমরা এর পরের স্টেজে যাব। এটা আজকে শেয়ার করার পরে কালকে 2টা টপিক নিয়ে আলোচনা করব। আমি টপিকগুলো শেয়ার করব, পারলে আমি রিডিং ম্যাটেরিয়ালসও দিয়ে দিব আপনাদের জন্য। আমি টোটাল কালকে সারাদিন
আপনাদের পড়াশোনা নিয়েই থাকবো ইনশাল্লাহ। তো আপনারাও পড়তে থাকেন। আর ভদ্রলোক পলিটিক্স তার গতি প্রকৃতি কোন দিকে গেল 47-এর দেশভাগ বোঝার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো কারোর কোনো প্রশ্ন আছে? কারোর কোনো প্রশ্ন আছে? কেউ কিছু বলতে চান? না স্যার, কোনো প্রশ্ন নেই। আচ্ছা ঠিক আছে, আপনারা পড়েন। স্যার একটা প্রশ্ন ছিল। পড়া বলেন। স্যার 1932-এর যে সাম্প্রদায়িক রয়েছে তৎকালীন সময় যদি আমরা লক্ষ্য করি, সেই সময় স্যার হিন্দু ধর্মাবলম্বীর যে শ্রেণী, ওনাদের মধ্যে থেকে আমরা দেখতে পাই যে জমিদার, তালুকদার কিংবা উচ্চশিক্ষিত লোক বেশি ছিল। কিন্তু মুসলিমরা যে ছিল না এমন না, মুসলিমরাও কিছু কিছু ছিল জমিদার, তালুকদার কিংবা স্যার উচ্চশিক্ষিত উকিল বা অন্যান্য পেশায়। স্যার আমার প্রশ্নটা হচ্ছে হিন্দু শ্রেণী ব্যতি রেখে মুসলিমদের মধ্যে থেকে যারা উচ্চশিক্ষিত ছিল কিংবা জমিদারির সাথে যুক্ত ছিল, ওনাদেরকে কি আমরা এই ভদ্রলোক শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি কিনা, বা ওনাদেরকেও আমরা ভদ্রলোক শ্রেণীর পার্ট হিসেবে ধরতে পারি কিনা? প্রশ্নটা ভালো। এটা নিয়ে একটা খুব উত্তপ্ত বিতর্ক আছে। আমি বিতর্কের দিকে যাচ্ছি না। এটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন ইফতেখার ইকবাল, তিনি ভদ্রলোক পলিটিক্স নিয়ে এই জয়া চ্যাটার্জি যে তত্ত্ব দিয়েছেন তার বিরোধিতা করে লিখেছেন। আমিও মনে করি জয়া চ্যাটার্জির বক্তব্যটা সঠিক। মুসলিম ভদ্রলোক শ্রেণীতে যে যে যুক্তিতে হিন্দু ভদ্রলোক বলা হচ্ছে, বেঙ্গলে মুসলিমদের খুব সংখ্যা নগণ্য হলেও মুসলিম ভদ্রলোক শ্রেণী ছিলেন। কিন্তু বিষয়টা হয়েছে তাদের সামাজিক উপস্থিতি এত দুর্বল ছিল ততদিনে মাস পিপলের সাথে তাদের সম্পর্ক ছিল না। যেভাবেই হোক, যে কারণেই হোক, হিন্দু ভদ্রলোক শ্রেণীর সাথে কংগ্রেস পলিটিক্স যুক্ত ছিল। এটা মনে রাখতে হবে যে কংগ্রেস পলিটিক্স যুক্ত থাকার কারণে তারা এক ধরনের সামাজিক মান্যতা পেয়েছে। তো মুসলিম লীগের যে এলিট ক্লাসের পলিটিশিয়ান, তাদের সাথে ওই 30-এর দশকের প্রথম দিকে মুসলিম সাধারণ লোকদের সাথে সম্পর্কটা ওরকম লেভেলে ছিল না। প্রায় একটা বিচ্ছিন্ন গোষ্ঠী। এর মধ্যে সবচাইতে প্রথম মুসলিম ভদ্রলোকদের মধ্যে প্রথম মাস পিপলের পলিটিক্স করেছে হচ্ছে শেরে বাংলাকে ফজলুল হক। আপনারা পরবর্তীকালে দেখবেন যে তিনি খুব অ্যাক্টিভ হচ্ছেন, এমনকি এই সম্প্রদায়গত রোয়েদাদে তিনি প্রতিক্রিয়াটা দিচ্ছেন কিন্তু বিতর্কিত। আর মানুষ হিসেবেও তিনি বিতর্কিত ছিলেন। সকালে একরকম কথা বলতেন, বিকালে আর একরকম কথা বলতেন। তো শেরে বাংলাকে ফজলুল হক অনেক বড় মাপের পলিটিশিয়ান, একেবারে আপনার রুট লেভেল থেকে উঠে আসা পলিটিশিয়ান, শিক্ষিত, আবার আইন ব্যবসায় অনেক সফল হয়েছিলেন। হোসেন সৈয়দ সরওয়ার্দিও এরকম। কিন্তু ফজলুল হকের ক্ষেত্রে যেটা বলছি খুব ইন্টারেস্টিং। আপনারা যদি কেউ বাঙালনামা পড়েন, বাঙালনামা পড়লে সেখানে ফজলুল হক সম্পর্কে দুর্দান্ত লেখা আছে। আমি পৃষ্ঠা নম্বর মনে নেই, বাঙালনামা অথবা আরেকটা বই পড়তে পারেন, রোমন্থন। এটা তপন রায় চৌধুরীর এই দুইটা বই, একটা হচ্ছে বাঙালনামা, একটা হচ্ছে রোমন্থন। তপন রায় চৌধুরী ছিলেন হচ্ছে বরিশালের জমিদার বংশের সন্তান। বড় হিস্সা জমিদারি ছিল তাদের। এটা পড়ছে এখনকার ঝালকাঠিতে। এরা ওই দেশভাগের পরে এরা তো সব কানেক্টেড, কলকাতার সাথে এদের সাথে সরাসরি যুক্ত ছিল। ফ্যামিলি থাকতো সব হচ্ছে আপনার কলকাতায়, ওখানে লেখাপড়া করতো। খুব কম সংখ্যক জমিদারি লোকালিটিতে থাকতো। তো তপন রায় চৌধুরী, আমি সংক্ষেপে নিয়ে আসছি, আমি ঘটনাটা বলি। তপন রায় চৌধুরী তার বাঙালনামাতে বলেছেন, এবং বাঙালনামাতে না, এটা রোমন্থনে বলেছেন যে একবার এরকম ফজলুল হক সকালে এবং বিকেলে, মানে সকাল বিকেল বলছি হচ্ছে রূপক অর্থে, আসলে খুব দ্রুত দল চেঞ্জ করতেন। 30 এবং 40-এর দশকে তার পলিটিক্স হচ্ছে তিনি এই কৃষক প্রজা পার্টি করছেন, এই কংগ্রেসে যাচ্ছেন, এই আবার শ্যামাপ্রসাদ বসুর সাথে কোয়ালিশন করছেন, এরকম একটা। আসলে ফজলুল্লাহ কি করছেন সবাই বুঝতে পারতো না। তো
বরিশালের তার স্থানীয় বন্ধুরা বলল এবার ফজলুল হক আসুক, আমরা তাকে বিক্ষোভ তাকে আমরা মানে প্রতিবাদ করব কেন সে সকাল বিকেল এভাবে দল চেঞ্জ করে এবং কথায় তার কোনো কনসিস্টেন্সি নাই কেন। তো ফজলুল হক সাহেব যখন ইয়েতে নামছে, বরিশালের লঞ্চঘাটে নামছে, তখন তার বন্ধুরা সব সমবেত কণ্ঠে যে প্ল্যান সেই অনুযায়ী তাকে যে স্লোগান দিবেন সেম সেম বলে, তো ফজলুল হক তো উঁচু লম্বা বিশাল দেহি মানুষ, পার্সোনালিটি সেরকম, তার সামনে পড়ে সবাই সংকুচিত হয়ে গেছে, কেউ আর সরাবে প্রতিবাদ করতে পারে নাই। দু একজন চিউ চিউ করে বলেছে যে সেম সেম, এই কথাটা আবার ফজলুল হকের কানে গিয়েছে। তো উনি বরিশালের লঞ্চ ঘাটে কোনো এক বন্ধুর বাসার ছাদে উঠছে, সবাই সেখানে আছে, সবার মন খারাপ, যেভাবে প্রতিবাদ করতে চেয়েছে পারে নাই। তো একজন বন্ধু খুব মরিয়া হয়ে বলল, হ্যাঁ রে ফজলুল হক, তোর জ্বালায় তো আমরা মুখ দেখাইতে পারি না বরিশালে, তুই এসব কি শুরু করছস, বরিশালের লোকাল ল্যাঙ্গুয়েজে বলছে। তো ফজলুল হক অবলীলাক্রমে বলছেন, মুখ দেখাইতে না পারে হোগাটা দেখাইস, মানে এই হচ্ছে ফজলুল হক। ফজলুল হকের অনেক বড় লিডার, কিন্তু ফজলুল হকের মানে কনসিস্টেন্সি ছিল না। আর ফজলুল হক সরওয়ার্দী তখন মাত্র লিডার হচ্ছে ৩১-৩২ সালের দিকে যখন আপনার কথা বলছি। তো ভদ্রলোক রাজনীতি এর আগে আমরা সলিমুল্লাহ সম্পর্কে বলেছি, বঙ্গভঙ্গ রদের পরে উনি ১৬ সালে সম্ভবত মারা গেলেন। তিনি এত লজ্জা পেলেন, এত দুঃখিত হলেন, প্রকাশ্যে আসতে পারলেন না, প্রকাশ্যে আর আসতেন না। উনি ওই যে কলকাতার বাসায় উনি সারাদিন বন্দি থাকতেন। ১১ সালের পরে তিনি আর খুব একটা প্রকাশ্য পলিটিক্সে আসেন নাই। ১৬ সালে তিনি মারাই গেলেন। তো এরকম যারা বেঙ্গল পলিটিক্সের সাথে যুক্ত ছিলেন, আসলে তারা বেঙ্গল কংগ্রেসের সাথে ছায়াতলে ছিলেন, যে মুসলিম লীগ হয়ে স্বতন্ত্র আইডেন্টিটি নিয়ে যে তারা একটা অবস্থান করবেন সেটা পারে নাই। এবং সংখ্যাটা অল্প থাকায় আপনার ওই ভদ্রলোক শ্রেণী হিসেবে আমি লোকাল এলাকায় দেখছি, আপনারা শুনে থাকবেন, হিন্দু মানেই হচ্ছে বাবু, হিন্দু মানেই হচ্ছে বাবু। এটা শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে এখনো প্র্যাকটিস হয়, কিন্তু মুসলিম মাত্রই কিন্তু সাহেব না। আমরা যে সময়ের কথা বলছি, যে আপনার ৩০-৩২ সালের দিকে, তখন মুসলিম সম্প্রদায়ের অবস্থা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলিম ছাত্রের এনরোলমেন্টে আমি দেখেছি তার অবস্থাটা কিরকম, খুবই উইক। এরপরে আরো একজনের লেখা আমি বলেছিলাম যে বাঙালি মধ্যবিত্তের আত্মবিকাশ পড়েন, তারপরে বিভাগ পূর্ব রাজনীতি আমি বলেছিলাম যেটা পড়েন, তারপরে আপনার ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্ববঙ্গীয় সমাজ এটা পড়েন। এগুলো পড়লে একটা পিকচার পাওয়া যাবে মুসলিম সোসাইটি সম্পর্কে। তো যাই হোক, হতাশ হওয়ার কিছু নেই, আমরা ৩২ সাল থেকে দেখব যে অন্য ধরনের একটা মুসলিম সোসাইটি ডেভেলপ করছে। সেটা হচ্ছে হিন্দু সাম্প্রদায়িকতা যেভাবে আস্তে আস্তে বাড়তে শুরু করলো, মুসলিম সাম্প্রদায়িকতাও কিন্তু বাড়তে শুরু করলো, তারা সম্প্রদায় হিসেবে রিয়্যাক্ট করা শুরু করলো। আস্তে 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 দুই সম্প্রদায় পয়েন্ট অফ নো রিটার্ন পজিশনে যাওয়া শুরু করলো। এটা একসময় দেশ ভাগে রূপ নিল। এটা হচ্ছে বিষয়। তো থ্যাংক ইউ। কে প্রশ্ন করেছেন হচ্ছে সারোয়ার, আপনাকে অনেক ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই। আপনারা আর কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা লিখে রাখেন, আর হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপে ডিবেট না করে, আমরা এক একজনের ডিসিশন নিয়ে ডিবেট না করে, বিভিন্ন বিষয় নিয়ে ডিবেট না করে, আমরা হোয়াটসঅ্যাপে বিভিন্ন প্রশ্ন প্রশ্ন দেওয়া, উত্তর, এগুলো একটা মানে ভালো একটা নিদর্শন হতে পারে, যে কেউ একটা বিষয় পড়লো, তার একটা মতামত দিল, সেটা নিয়ে আপনারাও মতামত দেন পজিটিভলি। তো হোয়াটসঅ্যাপ গ্রুপ ইউজ করা যায়, একজন আর একজনের বিরুদ্ধে অ্যাটাক না করে, আক্রমণ না করে, আপনারা এটা পজিটিভলি ইউজ করেন। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকেও করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, আপনারা শেয়ার করেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকেন। আমার মোবাইলে চার্জ ছিল না, আমি চার্জে দিয়ে আবার ব্যাক করতে দেরি হয়েছে, এখন আবার মোবাইল বন্ধ হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, কালকে ইনশাল্লাহ আমরা দুইটা বিষয় নিয়ে কথা বলবো, আমি বিষয়টাও শেয়ার করব। তো আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম। আসসালামু আলাইকুম।